সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পশ্চিমা দেশগুলোর বিশেষ করে আমেরিকার ভিন্নমত দমনের সবচেয়ে বহুল প্রচলিত ও কার্যকরী অস্ত্র হল স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করা। যখনই কোনো দেশ, প্রতিষ্ঠান ও ব্যক্তি পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে ভূমিকা নেয়, তখন এর প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট দেশ বা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প ইসরায়েল বিরোধী অবস্থান নেয় আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট বা আইসিসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরানের বিরুদ্ধেও স্যাংশন আরোপ করেছেন। তবে লম্বা সময় স্যাংশনের ভেতরে থাকতে থাকতে ভিকটিম দেশগুলো নিজেদের মতো করে স্যাংশনে টিকে থাকার কৌশল রপ্ত করে ফেলেছে। এর সর্বশেষ সার্থক দৃষ্টান্ত রাশিয়া। পশ্চিমা নানা ধরনের স্যাংশনের মুখে রাশিয়া কিভাবে শক্তিমত্তা নিয়ে টিকে থাকল, সেই প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছেন হাসনাইন সাকিব। 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক হস্তক্ষেপকে বিশেষ সামরিক অভিযান নামে অভিহিত করে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু কয়েক বছরের ব্যবধানে এসে প্রমাণিত হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মূলত এই নিষেধাজ্ঞাগুলো তাদের নিজেদের পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাছাড়া এই নিষেধাজ্ঞা কৌশলটি যেই উদ্দেশ্যে আরোপ করা হয়, বাস্তবে তা কতটা প্রভাব ফেলে বা কার্যকরী হয় তা নিয়েও অনেকটা সংশয় তৈরি হয়েছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাশিত ফলাফল অর্জনের পরিবর্তে বরং কিছু অপ্রত্যাশিত প্রভাব তৈরি করেছে, যা বিশেষভাবে লক্ষণীয়। এমনকি সংস্কৃতি বা ক্রীড়ার ক্ষেত্রে টার্গেট করে যে স্যাংশনগুলো আরোপ করা হয়, সেগুলো প্রত্যাশিত ফলাফল দিতে পারেনি, বরং এই নিষেধাজ্ঞাগুলো সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রীয় নেতৃত্বের প্রতি জনসমর্থনকে আরও শক্তিশালী করেছে বলেই প্রতীয়মান হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, রাশিয়ান ক্রীড়াবিদদের অলিম্পিকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া, কিছু ইউরোপীয় দেশে রাশিয়ান নাম্বার প্লেটযুক্ত গাড়ির প্রবেশে বিধিনিষেধ আরোপ করা এবং বিশ্ববিখ্যাত রাশিয়ান লেখকদের সাহিত্যকর্মে নিষেধাজ্ঞা আরোপের ফলে রাশিয়ার জনগণের মধ্যে পশ্চিমাদের অন্যায় ও অন্যায্য আচরণের ধারণা আরও বদ্ধমূল হয়েছে। রাশিয়ান সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলোর ওপর নিষেধাজ্ঞাগুলো সোভিয়েত ইউনিয়নের মতোই, বরং এই রাশিয়ান নেতাদের প্রচারণাকে আরও জোরদার ও বিশ্বাসযোগ্য করেছে যে বিদেশি শক্তিগুলো রাশিয়া এবং রাশিয়ার মূল সত্তাকে টার্গেট করেই এসব কিছু করছে। ফলে স্যাংশনের শিকার দেশগুলোতে ভিন্ন একটি পরিবেশ ও পরিস্থিতির জন্ম হয়েছে। বাহ্যত দেশটির প্রেসিডেন্ট বা সরকারকে টার্গেট করে স্যাংশন দেওয়া হলেও পরবর্তীতে দেশটির খেলোয়াড় বা সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও স্যাংশনের আওতায় পড়ে যাওয়ায় পুরো রুশ সমাজেই এর প্রভাব পড়েছে এবং সার্বিকভাবে একটি পশ্চিমা বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে এই দমনমূলক পদক্ষেপ ভিকটিম দেশগুলো বা জনগণের মধ্যে সমষ্টিগত সংহতি ও একতার অনুভূতি জাগিয়ে তুলেছে, যা তাদেরকে নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো সম্পর্কে আরও সমালোচনামূলক ও বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টি করেছে। 2014 সালে প্রথম দফা স্যাংশনের আওতায় আসা রাশিয়া বিকল্প বাণিজ্য পথ ও অর্থনৈতিক নীতি বিকাশের মাধ্যমে নিষেধাজ্ঞার প্রভাব সীমিত করার ক্ষেত্রে মস্কো উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নিয়েছিল, যার ইতিবাচক পরিণাম ও সাফল্য এখন দৃশ্যমান হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, জার্মানি এই নিষেধাজ্ঞা জারির পর কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা CIS ভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধি করেছে, যার ফলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বরং রাশিয়াতেই রপ্তানির পথ সুগম হয়েছে বলে ধারণা করা হয়। 2021 থেকে 2023 সালের মধ্যে ইউরোপ থেকে কিরগিজস্তান, কাজাখস্তান ও আর্মেনিয়ায় পণ্য আমদানি যথাক্রমে 70%, 42.2% এবং 40% বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, হুট করেই রাশিয়ার মিত্র এই তিনটি দেশে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সামগ্রীর আমদানি বৃদ্ধি পাওয়ার অর্থ হল এই পণ্যগুলো এই দেশগুলোর মধ্য দিয়ে রাশিয়ায় স্থানান্তরিত হচ্ছে। এরকম ধারণা করার কারণও আছে, কেননা একই সময়ে এই তিনটি দেশ থেকে রাশিয়ায় রপ্তানি যথাক্রমে 52%, 31.2% এবং 76% বৃদ্ধি পেয়েছে।
এই তথ্যগুলো মস্কোর পরোক্ষ বাণিজ্য কৌশলের কার্যকারিতা এবং একই সাথে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমাতে সিআইএস এর সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে। এছাড়াও রাশিয়ার দুর্বল রুবল নীতি পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করেছে, কারণ এটি দেশটির তেল ও গ্যাস রাজস্বকে স্থিতিশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি সম্পদের সরবরাহে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মস্কোর ইউরোপীয় দেশগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া বিকল্প আরেকটি কৌশল হিসেবে চীন ও ভারতের মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের সাথে রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী করেছে এবং এই দেশগুলোর মাধ্যমে জ্বালানি ও অন্যান্য পণ্য রপ্তানি অব্যাহত রেখেছে। এই বাস্তবতাগুলো আবারও প্রমাণ করেছে আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো গতিশীল এবং অর্থনৈতিক ফায়দার বিষয়টি সামনে আসলে অনেক সময় রাজনৈতিক ইস্যুগুলো গুরুত্বহীন হয়ে যায়। পশ্চিমা এবং দূরপ্রাচ্যের কোম্পানিগুলোর রাশিয়া থেকে প্রত্যাহারের ফলে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা মস্কো প্রশাসনকে আমদানি প্রতিস্থাপন নীতির দিকে ঠেলে দিয়েছে। তবে এই উদ্যোগগুলো সফল হবে কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, রেনল্ট কোম্পানি রাশিয়া ত্যাগ করার পর প্রতীকীভাবে মস্কোভিচ ব্র্যান্ডের গাড়ির পুনঃপ্রত্যাবর্তন ঘটে। প্রাথমিকভাবে দেশীয় গাড়ির বিকাশ হিসেবে বিষয়টি প্রমোট করা হলেও এই গাড়িগুলো চূড়ান্ত বিচারে প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রথমত, এই গাড়িগুলো আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়াই অনেকটা প্রথাগত পন্থায় নির্মাণ করা হয়। তাছাড়া এই মুহূর্তে সড়কে চলাচলের জন্য যেই ধরনের নিরাপত্তা মান গাড়িতে থাকা দরকার মস্কোভিচে তা নিশ্চিত করা যায়নি। অন্যদিকে দেশীয় ব্র্যান্ডগুলোর ক্ষেত্রেও রাশিয়াকে একই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেখানে কিছু মডেল এবিএস এবং এয়ার ব্যাগের মতো মৌলিক নিরাপত্তা সুবিধা ছাড়াই তৈরি করা হয়েছে। বিমান পরিবহন খাতে অনেক নেতৃস্থানীয় কোম্পানির খুচরা যন্ত্রাংশ সরবরাহ স্থগিত করার ফলে স্থানীয় পদ্ধতিতে সমস্যার সমাধান করা যায়নি, যার প্রভাবে পুরো খাতে বেশ প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে খুচরা যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে বলে জানা গেলেও এই বিকল্পটি দীর্ঘমেয়াদে টেকসই নয়। অন্যদিকে স্থানীয়ভাবে বিকশিত সমাধানগুলোর মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। আসবাব ও পোশাক শিল্পেও একই ধরনের চ্যালেঞ্জ দেখা গেছে। বৈশ্বিক ব্র্যান্ডগুলোর প্রস্থানের ফলে প্রথম দিকে স্থানীয় উৎপাদকদের জন্য সুযোগ তৈরি হয়েছিল, তবে মান ও নকশার দিক থেকে সেগুলো আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। যদিও তুরস্ক, চীন ও ভারতের নতুন কোম্পানিগুলো দেশীয় চাহিদা মেটাতে বাজারে প্রবেশ করেছে, তবু লজিস্টিক্স ও ব্যয় দক্ষতার সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলো এখনো রয়ে গেছে। ইউক্রেনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ করার শেষ পাইপলাইনটি 2025 সালের 1 জানুয়ারি চুক্তি নবায়ন না করার কারণে বন্ধ হওয়ায় বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রাজনৈতিক আদর্শ ও অর্থনৈতিক প্রতীক লতার মধ্যে কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিকল্পগুলোর তুলনায় স্পষ্ট মার্কেটে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি তুলনামূলকভাবে সস্তা হওয়ায় শক্তি নীতিতে ভারসাম্য রক্ষার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। পাইপলাইন বন্ধ হওয়ার পর বাল্টিক দেশগুলো তাদের গ্যাস চাহিদা পূরণে এলএনজির দিকে ঝুঁকেছে এবং 2024 সালে 16.65 মিলিয়ন টন রাশিয়ান এলএনজি আমদানি করে নতুন রেকর্ড স্থাপন করেছে। জ্বালানি সংকট তীব্রতর হবার সঙ্গে সঙ্গে জ্বালানির ওপর নির্ভরশীল দেশগুলো ক্রমবর্ধমানভাবে মস্কো ও ইউক্রেনের মধ্যে সম্পর্ককে আরও সহনশীল করার জন্য চাপ সৃষ্টি করেছে, যাতে যুদ্ধের অবসান ঘটে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। একই প্রসঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর বক্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উভয় নেতা জোর দিয়ে বলেছেন যে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাগুলো ইউরোপীয় অর্থনীতির ক্ষতি করছে। এই বাস্তবতায় ইউরোপীয় ইউনিয়নের উচিত নিজেদের ভূ রাজনৈতিক কৌশল পুনর্বিবেচনা করা, বিশেষ করে জ্বালানি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে।
এই মতপার্থক্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শক্তি নির্ভরতা এবং ভূ রাজনৈতিক অগ্রাধিকারের জটিল সম্পর্ককে আরও স্পষ্ট করে তুলেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।